হ্যালো বন্ধুরা, আমি রিয়া আর তোমরা দেখছো রিয়াজ হ্যাপি জোন চ্যানেল। তোমরা যারা আমার মানালির পার্ট 1 ব্লগটা দেখেছো, আমি নিয়ে এসেছি এবার পার্ট 2 ব্লগটা। যারা আমার পার্ট 1 ব্লগটা মিস করে গেছো, আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও আমার ব্লগটা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর চলো এবার শুরু করি আমার এই নতুন ব্লগটা। এই যে মানালির মেলে চলে এসেছি আমরা, একদম দিনের ভিডিওটা দেখাচ্ছি, কালকে রাতের ভিডিওটা তুলেছিলাম দেখানোর জন্য। আমরা 50 রুপিস করে এখান থেকে সফটি নিলাম, বাচ্চারা খাচ্ছে। এই যে কেমন খেতে বাবু? আমরা চলে এসেছি হিড়িম্বা টেম্পলে। এখন এরা এখানে বিগ র্যাবিট নিয়ে ফটো তুলছে। বেলজিয়াম র্যাবিট না, আঙ্গোরা র্যাবিট। চলিস না কিন্তু। এই হলো হিড়িম্বা টেম্পল এর এন্ট্রিটা, এন্ট্রেন্সটা। এটা এন্ট্রেন্সের জন্য কোনো টাকা লাগে না। ভেতরের অ্যাটমসফিয়ারটা খুব ভালো, ভেতরটা খুব ঠান্ডা, পাইন বন, চারিদিকে বড় বড় গাছ। सैफरन ये सैफरन कितने का है? 200 का एक डब्बा। ভিতরে এন্ট্রেন্সটা খুব সুন্দর। এন্ট্রেন্সের জায়গা দিয়ে যখন ঢুকবে তখন দেখতে পাবে বড় বড় পাইন গাছ। এটাই বন আছে একটা। ভেতরটা বেশ ঠান্ডা। এখন তো যদিও বা মেঘলাই করে রয়েছে, আকাশটা যদি ক্লিয়ার হতো আরো ভালো লাগতো দেখতে। গ্রিনারিটা বোঝা যেত, আর কিছুই না, গ্রিনারিটা খুব ভালো বোঝা যেত। এখানে বিভিন্ন রকমের সেই হিমাচলের ড্রেস পরিয়ে ফটো তুলছে সবাই। কস্টিউম যেগুলো থাকে পুরো রেডি করিয়ে 30 টাকা করে নিচ্ছে, অনেকটাই কম আছে রেট। ওরা এখনো হেঁটে আসতে পারেনি, আসছে। এই সেই টেম্পল যেখানে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এই মুভিটার শুটিং হয়েছিল। এখানে এই যে ছোট ছোট পশুগুলো সবার কোলে দিয়ে ফটো তুলছে, যেমন আমাদের মেয়েরা সেই র্যাবিট গুলো নিয়ে ফটো তুললো। এই যে এখানে কস্টিউম গুলো পরিয়ে সবাই ছবি টবি তুলছে। 30-40 রুপিস এরকমই নিচ্ছে পিক তুলতে। পৌরাণিক কাব্যগ্রন্থ মহাভারতে যে হিড়িম্বা দেবীর কথা উল্লেখ আছে, সেই কথা আমাদের মেয়েরা শুনে এই মন্দিরটা দেখার জন্য খুব আগ্রহী ছিল, যার জন্য দুজন মিলে তারা মন্দিরে পুজো দিতেও গিয়েছিল। ভেতরে মন্দিরে ক্যামেরা অ্যালাউ না থাকাতে আমরা তোমাকে সেই ভিডিওটা দেখাতে পারলাম না। এখন আমরা যাচ্ছি হলো ঘটোৎকচের মন্দিরে। ঘটোৎকচ হলো হিড়িম্বা আর ভীমের পুত্র। পঞ্চপাণ্ডব যে ভাইরা ছিল তাদের মধ্যে একজন হলো ভীম। ভীমের সাথে হিড়িম্বার বিবাহ সম্পন্ন হয়, তাদের পুত্র হয়
ঘটোৎকচ। হিড়িম্বা দেবী মন্দির থেকে 150 মিটার দূরে তার ছেলে ঘটোৎকচের মন্দির। আমি ভেবেছিলাম হিড়িম্বা দেবী মন্দিরের মতনই আরেকটা বড় মন্দির হবে, কিন্তু এখানে দেখলাম যে এটা একটা গাছের নিচে একটা সাধারণ মন্দির ছিল। গাছের চারপাশে এলাকাটাই মুক্ত রাখা হয়েছে যাতে লোকেরা সহজেই সেখানে যেতে পারে। মন্দিরের কাছে একটা বোর্ডে লেখা আছে ধুংরি গ্রাম, মানালিতে যোদ্ধা ঘটোৎকচের বাসস্থান। সেখানে একটা বোর্ডে লেখা আছে এটাও যে মা হিড়িম্বা দেবীর আদেশ অনুসারেই নাকি এখানে কোনো পাকাপোক্তভাবে মন্দির বা টিন দিয়ে কোনো মন্দির করা যাবে না। এই বীর ঘটোৎকচ কৌরবদেরকে ধ্বংস করেছিলেন এবং তাদের আক্রমণাত্মক আক্রমণের সাথে লড়াই করার জন্য সূর্যের পুত্র কর্ণকে ডেকে আনতে কৌরবরা বাধ্য হয়েছিল। এই ঘটোৎকচের মন্দির দেখার পর আমরা যাব আমাদের নেক্সট পয়েন্টগুলোয়। আমরা এখন যাচ্ছি, এখানে সব অ্যাক্টিভিটিসগুলো হয়, প্যারাগ্লাইডিং, জিপ লাইন, এইসব যত অ্যাক্টিভিটিসগুলো আছে এখানে হয়। বাচ্চাদেরও কিছু অ্যাক্টিভিটিস হয়, ওই জন্য সেগুলো দেখতে যাচ্ছি যে কত চায়। এই যে অ্যাক্টিভিটিস এরিয়াটা, এই যে রকেট জাম্পিং, তারপর জিপ লাইন, ট্রাম্পলিন। এইবার এরা আমাদের 2 মেয়ে জিপ লাইন করবে। বাহ, জিপ লাইন করবে দুজন মিলে। ভালো হাইট আছে এখান থেকে, এটা দিয়ে একদম ওই শেষ মাথার গাছটার ওখানে চলে যাবে। এই যে এই গাছটার এখানে। ফুটকু রেডি হয়ে গেছে, বাবু ধরে থাকবি। হ্যাঁ, ইয়ে অল দ্য বেস্ট, বাই। আমিও জিপ লাইন করবার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। জিপলাইন কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম মল রোডে। মল রোডে 2 ভাগ্নি আর মামা মিলে রেডি হয়ে নিচ্ছিল এখানকার ট্রেডিশনাল পোশাকে। এখানে এই পোশাকগুলো পরে ফটো তুলতে নিচ্ছিল মাত্র 30 রুপিস। এটা মানালির ম্যালে একটা রেস্টুরেন্ট আছে যেখানে কফি, পিৎজা, বার্গার, তারপর হচ্ছে ছোলে ভটুরে সব পাওয়া যায়। তার সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে আমরা এইখানটায় চলে আসলাম, একটুখানি আমরা কিছু খাবো। বাচ্চাগুলো পিৎজা খাবে বলছিল। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সবাই বসে আছি, পিৎজাটা অর্ডার দিয়েছি, এখন আসলে খাবো। পিৎজাটা দেখতে যেমন ভালো ছিল, খেতেও অসম্ভব ভালো ছিল। এটা চলে এসছে, পিৎজাটা দেখেই মনে হচ্ছে খেতে ইয়াম্মি হবে। স্মেলটা খুব ভালো লাগছে। আমি জেনারেলি পিৎজা খাই না, আজকে ট্রাই করে দেখবো। পিৎজাটা সত্যি ইয়াম। গুড মর্নিং, আজকে আমরা বেরিয়ে গেছি। আজকে 4-5টা পয়েন্ট দেখতে, লোকালে অটল টানেল, তারপর সোলাং ভ্যালি, এইসব যা পয়েন্ট গুলো আছে সেগুলো দেখবো। সবাই রেডি হয়ে গিয়ে আজকে বেরিয়ে গেছি। যেতে যেতে বাকি ভিডিওগুলো দেখাবো।
এখানে সবাইকে ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে, সব স্নো ড্রেস ভাড়া নিয়ে নিতে হবে, সেখানে স্নো ড্রেস গুলোই ওপরে চলবে, কারণ না হলে নর্মাল যে আমরা জ্যাকেট আর সোয়েটার জিন্স পরেছি সেগুলো কিন্তু ভিজে যাবে, অতএব এখানে সেই স্নো ড্রেস গুলোই ভাড়া নেবে। সবাই কেউ পড়তে চাইছে না, এতটাই বড় বড় এত সুন্দর সেজেগুজে আসলাম রুম থেকে সবাই। কি ড্রেস পরতে হলে এখানে সব ড্রেস গুলো ভাড়া। আমাকে তো মনে হচ্ছে এয়ার ফাইটার, ঠিক আছে কি অবস্থা, সবাই একজন অন্যরকম ড্রেস পরে। এটা হলো সোলাং ভ্যালি, উপরে রোপওয়ে আছে, এখান থেকে উপরে রোপওয়ে করে যেতে হয়। অটল টানেল, যা ভারতের হিমাচল প্রদেশের লে মানালি হাইওয়ের উপর হিমালয়ের পূর্ব পূর্বাঞ্চল রেঞ্জে রোহতাং পাসের নিচে নির্মিত একটি হাইওয়ে টানেল। 9.02 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি 10,000 ফুট অর্থাৎ 3,048 মিটার উপরে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে সিঙ্গেল টিউব টানেল। এটা মানালি আর লাহোল স্পিতি উপত্যকাকে সংযুক্ত করে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই টানেলের নাম রাখা হয় অটল টানেল। আমরা আজকে এই অটল টানেলের মাধ্যম দিয়ে যাব হচ্ছে কোকসার। আমরা যে সময়টায় গিয়েছিলাম সেই সময় রোহতাং পাস খোলেনি, যার জন্য আমরা সেই পর্যন্ত যেতে পারিনি। কোকসার যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর, যেমন মানালিতে বড় বড় গাছ ছিল, ঠিক অটল টানেল পার করার পরেই গাছের কিন্তু সেই রকম বড় বড় রূপ আর দেখা গেল না। পাহাড়টা প্রচন্ড রুক্ষ ছিল, কিছু কিছু জায়গায় বড় বড় পাথর ছিল, আবার কিছু কিছু জায়গায় ছোট ছোট ঘাসের মতন জঙ্গলি গাছও ছিল। এই রাস্তার থেকে লেটা আলাদা হয়ে যায়, এখান থেকে লে 390 কিলোমিটার। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই রোডটা হচ্ছে স্পিতি যায়, এটা স্পিতি ডিস্ট্রিক্টের ভেতরেই পড়ে। খুব সুন্দর, কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে এখানে। রোডটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা এখন স্পিতি কাজা এই জায়গাটায় যাওয়া যায়। আমরা এখন আরেকটু এগিয়ে ওপরে যে বরফের স্নো পয়েন্টটা আছে সেখানে যাব। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ব্রেকফাস্টটা করবার জন্য। ব্রেকফাস্টে আলু পরোটা আর ম্যাগি বলা হয়েছে, সবাই সেটাই খাবো। খেয়ে তারপরে আমরা স্নো পয়েন্টটায় যাবো। জাস্ট এই জায়গাটার ভিউটা দেখো তোমরা, এত সুন্দর, চোখ মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে চারিদিক দিয়ে। যে ভিউ পয়েন্টটা আজকে আমরা যাচ্ছি সেই ভিউ পয়েন্টটায় স্নো আছে, ভালো স্নো পাওয়া যাবে, তাই জন্য আজকে ওখানে যাচ্ছি। এই যে ব্রেকফাস্ট করছে এই দোকানটা থেকে। আমরা ব্রেকফাস্টে আলু পরোটা, ম্যাগি সব নিয়েছি, বাচ্চারাও ওইদিকে বসে খাচ্ছে। এখানে রোদ উঠেছে, রোদ উঠলে আবার প্রচন্ড গরম লাগছে। একটু ছায়া ছিল তাও ভালো লাগছিল, এখন রোদ উঠে মনে হচ্ছে প্রচন্ড গরম। রোদ দেখো, ও কি দুর্দান্ত। খালি এগুলো যদি একটু পরিষ্কার হতো গো। হ্যাঁ হ্যাঁ, এটা পরিষ্কার করা যাবে, সবাই মিলে নেবে সাইডের বড়গুলো বসে বসে। এটা হলো কোকসার। কোকসারে রয়েছে আমরা এখন। এখানে রুমস অ্যাভেলেবেল আছে থাকার জন্য, যারা নাইট স্টে করতে চাও তার জন্য। এরকম ডোমস ও অ্যাভেলেবেল আছে।
আমরা কোকসারের থেকে 6 কিলোমিটার ওপরে গ্র্যান্ড ফুটে যাব, ওটাই হলো স্নোভিউ পয়েন্টটা। কিছু অ্যাক্টিভিটিস এর জন্য আছে, এই যে দেখতে পাচ্ছ, যারা অ্যাক্টিভিটিস করতে চান তাহলে এখানে করা যেতে পারে। এই পাহাড়গুলোতে গাছপালা তেমন নেই, খুব শুষ্ক টাইপের পাহাড়, ছোট ছোট একদম ঘাস পাতার মতন জঙ্গলি গাছ সেই রকম রয়েছে। বড় বড় যে পাইন গাছগুলো ছিল সেটা অটল টানেলের আগেই শেষ হয়ে গেছে। কোকসার হলো তার প্রাথমিক তুষারপাত, শান্ত দৃশ্য এবং এর সাথে যুক্ত শান্তিপূর্ণ গ্রামের জন্য বিখ্যাত। এটা অটল টানেল অতিক্রম করার পর লাহোলের দিকে প্রথম বসতি। আমরা কোকসার চলে এসেছিলাম এবং হালকা হালকা বৃষ্টি পড়ছিল সেই সময়। এত যে প্লেনও যাচ্ছিল, যেহেতু যুদ্ধকালীন একটা পরিস্থিতি চলছিল, আমরা তার মধ্যে সেখানে গিয়েছিলাম। মাঝে মধ্যেই প্রচন্ড ভয় লাগছিল। কোকসার যাওয়া মাত্রই বাচ্চাগুলো এত বরফ দেখে খেলা আরম্ভ করে দিয়েছিল। খালি বাচ্চা বলবো না, আমরা বড়রাও প্রচন্ড এনজয় করছিলাম ওখানে। বরফগুলো এত দেখে মন চাইছিল সেই বাচ্চাদের মতনই হয়ে যাওয়ার জন্য। আমাদের ড্রাইভার দাদা যেখানে নামিয়ে দিয়েছিল তার থেকে আমরা আরো অনেকটা উপরে হেঁটে উঠেছিলাম একটু পরিষ্কার বরফ পাবো ভেবে, কিন্তু আলটিমেটলি আমরা যত উপরেই উঠেছিলাম না কেন বরফ কিন্তু এরকম কাদা কাদাই ছিল। আমার মাইকটার ব্যাটারি চলে যাওয়ার জন্য আমি যা কথা বলেছিলাম সেগুলো রেকর্ড হয়নি। আমরা এখানে বরফ নিয়ে অলরেডি খেলা শুরু করে দিয়েছিলাম, বেশ মজা লাগছিল। তার সাথে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেটা সহ্য করা মানে খুবই মুশকিল হয়ে পড়ছিল। এই গ্লাভস ছাড়া এই ঠান্ডার মধ্যে ওই বরফ ধরা অসম্ভব হচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের এরকম স্নো বাইক, তারপর স্কেটিং, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছিল, যেটা আমরা করিনি। অনেক টাকাই চাইছিল, প্রায় 1,500 থেকে 2,000 টাকা পার পার্সন স্নো বাইকের চাইছিল। অনেকে হোটেলের সাথেই এই প্যাকেজটা নিয়ে এসেছিল এখানে। আমি পাশাপাশি অনেক টুরিস্টদের সাথেই কথা বলেছিলাম, তারা বললো তাই। আমরা নিজেরাই বরফের থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে আনন্দ নিচ্ছিলাম, বেশ মজা লাগছিল। সঙ্গে প্রচন্ড ঠান্ডাও লাগছিল, যা হাওয়া বইছিল তাতে প্রচন্ড ঠান্ডা লাগছিল। তখন বুঝতে পারিনি, কিন্তু পরে যখন ওখান থেকে ফিরলাম তখন দেখলাম আমাদের যতই স্নো ড্রেস পরি না কেন এত বরফে ঘুরেছি যে আমাদের ভেতরের জামা কাপড় কিন্তু ভিজে গিয়েছিল। যার জন্য সবাইকে অ্যাডভাইস দেবো, এক সেট করে প্রত্যেকে কিন্তু জামা কাপড় অবশ্যই নিয়ে যাবেন, এই স্নো ড্রেসে কিন্তু মানাবে না। কোকসার থেকে ফেরার সময় বিকেল হয়ে গেছিল, এত অসম্ভব সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে যে আমি ভিডিও ক্যাপচার না করে থাকতে পারলাম না। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আগামী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আরো নতুন নতুন পর্ব নিয়ে আসছি এই ভিডিওর, তোমরা দেখতে থাকো আমার এই চ্যানেলটা। অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।